তো চলো আজকে আমরা শুরু করছি। যে প্যারাগ্রাফটা এখানে রয়েছে সেটা আমরা ভালোভাবে গ্রামাটিক্যালি পড়ব, সেই জন্য স্কিপ করলে কিন্তু গ্রামাটিক্যালি অনেক কিছুই বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপরে আমরা নিচে প্রশ্নগুলোর উত্তর করব। তো দেখো বলেছে লাইফ ওয়াজ নট ইজি, জীবন ছিল না সোজা। কিন্তু আমাদের বলতে হবে কি লাইফ ওয়াজ নট ইজি, অর্থাৎ জীবনযাত্রা সহজ ছিল না। অ্যান্ড আর্লি 19th সেঞ্চুরি বেঙ্গলি ওম্যান, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি মহিলাদের জীবনযাত্রা কিন্তু সহজ ছিল না। ঠিক আছে, তাহলে লাইফ ওয়াজ নট ইজি, যেহেতু পাস্ট টেন্সে করছি তাই ওয়াজ থাকবে। ওয়াজ নট ইজি কিসের জন্য? ফর অ্যান আর্লি 19th সেঞ্চুরি, কাদের জন্য? বেঙ্গলি ওম্যান, অর্থাৎ বাঙালি মহিলাদের ক্ষেত্রে। তো শি হ্যাড টু লিভ, এখানে অনেকগুলো তাদের প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো আমরা নিচে আলোচনা করব। এই জন্য এখনকার মহিলাদের জীবন আর ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে যে মহিলাদের যাদের লাইফ স্টাইল বা জীবন ছিল তাদের কিন্তু এক ছিল না। তো বলছে দেখো, শি হ্যাড টু লিভ উইথ মেনি রেস্ট্রিকশানস। শি হ্যাড টু লিভ অর্থাৎ তাকে অনেক বাধার মধ্য দিয়ে বাঁচতে হতো। তো রেস্ট্রিকশানস যেগুলো অনেকগুলো বাধা ছিল তা এখানে এস হয়েছে, যেহেতু প্লুরাল ফর্ম রেস্ট্রিকশানস। তো শি হ্যাড টু লিভ উইথ মেনি রেস্ট্রিকশানস। তারপরে বলছে দেখো মোস্ট অফ দেম, অর্থাৎ বেশিরভাগ, তাদের মধ্যে বেশিরভাগই, অর্থাৎ মোস্ট অফ দেম ওয়ার ডিপ্রাইভড অফ স্কুল এডুকেশন। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত হওয়া। ঠিক আছে, তাহলে মোস্ট অফ দেম তাদের মধ্যে বেশিরভাগই বঞ্চিত হয়েছিল বা হতো স্কুল এডুকেশন, অর্থাৎ তো বিদ্যালয়ের শিক্ষা থেকে। অ্যান্ড ওয়ার ম্যারিড অফ অ্যাট অ্যান আর্লি এজ, অর্থাৎ অল্প বয়সে তাদের কিন্তু বিবাহ করতে হতো। তাহলে ম্যারিড অফ অ্যাট অ্যান আর্লি এজ, অর্থাৎ খুব কম বয়সেই তাদের কিন্তু বিবাহ করতে হতো। দেয়ার লাইফ ইউজ টু বি মনোটোনাস অ্যান্ড টায়ারসাম, অর্থাৎ তাদের জীবন কিন্তু একঘেয়েমি ও ক্লান্তিকর অবস্থায় অভ্যস্ত ছিল। এই অভ্যস্ত হওয়া তাই ইউজ করা হয়। দেয়ার লাইফ এই ইউজ টু মানে কোনো অভ্যাসগত বা অনেক দিন ধরে চলে আসছে তার জন্য ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে দেয়ার লাইফ ইউজ টু বি মনোটোনিয়াস অ্যান্ড টায়ারসাম। মনোটোনিয়াস হচ্ছে একঘেয়েমি আর টায়ারসাম হচ্ছে ক্লান্তিকর অবস্থা। তাহলে বাংলায় কী দাঁড়াচ্ছে দেখো, যে তাদের জীবন একঘেয়েমি ও ক্লান্তিকর অবস্থায় অভ্যস্ত ছিল। দে হ্যাড টু ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস অল থ্রু দ্য ডে, অর্থাৎ তাদের সারাদিন তাদের পারিবারিক কাজকর্ম করতে হতো। দে হ্যাড টু ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস অল থ্রু দ্য ডে। অল থ্রু মানে বিভিন্ন মাধ্যম সারা দিনটা চলতো, থ্রু দ্য ডে। দেয়ার ইন লস আর অফেন ইল ট্রিটেড দেম, তার মানে তাদের কুটুমরা প্রায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো। ইল ট্রিটেড দেম, ঠিক আছে। তারপরে বলছে দেখো ওমান ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস, তাহলে স্ত্রীলোকদের বা মহিলাদের সমান অধিকার ছিল না। ওমান ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস, সমান অধিকার ছিল না। গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক নন ভেজিটেরিয়ান ফুড অর ওয়ার কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডিমাইজ, অর্থাৎ তাদের স্বামীর মৃত্যুর পর মেয়েদের আমিষ খাদ্য খেতে অথবা রঙিন পোশাক পরতে কিন্তু দেয়া হতো না। তাহলে কি হলো? তাহলে দেখো গার্লস ওয়্যার নট অ্যালাউড, তাদের অ্যালাউ করা হতো না কী করতে? একটু টেক নন ভেজিটেরিয়ান ফুড, অর্থাৎ আমিষ খাদ্য খেতে। অথবা কি ওয়্যার কালারফুল ড্রেস, অর্থাৎ কালারফুল ড্রেস মানে রঙিন রং বেরঙের বিভিন্ন যে সমস্ত পোশাক রয়েছে বা শাড়ি ধরতে পারি, তা তৎকালীন সময়ে শাড়ি বেশি পরতো, সেই সময় কিন্তু তাদের এই সমস্ত করতে দেওয়া হতো না। কখন? আফটার মানে পর। কাদের? দেয়ার মানে এখানে যে সমস্ত মহিলাদের কথা বলা হয়েছে তাদের দেয়ার হাজব্যান্ডস ডিমাইজ, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর এগুলো কিন্তু তাদের করতে দেয়া হতো না। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, মেনি অফ দেম সাফার্ড ফ্রম অ্যানিমিয়া, কী করতো? অ্যানিমিয়া মানে রক্তাল্পতায় ভুগতো।
অ্যান্ড ম্যালনিউট্রিশন অর্থাৎ অপুষ্টিতে ভুগত। নিউট্রিশন মানে পুষ্টি, তার অপোজিট বা বিপরীত শব্দ হচ্ছে ম্যালনিউট্রিশন। তাহলে মেনি অফ দেম সাফার্ড ফ্রম অ্যানিমিয়া অ্যান্ড ম্যালনিউট্রিশন অ্যান্ড ডায়েড অ্যাট অ্যান আর্লি এজ হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন। অর্থাৎ সন্তানের যখন জন্ম তারা দিত সেই সময় কিন্তু তারা কম বয়সে কিন্তু মারা যেত। তাহলে এই হচ্ছে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি মহিলাদের জীবনযাত্রা ছিল। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলছে কি ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এক দাগ বলছে দেখো ওমেন ডিড নট হ্যাভ ইকুয়াল ড্যাশ ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। অর্থাৎ কি বলছে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকের মহিলাদের কি ছিল না, সমান অধিকার ছিল না। তাহলে রাইটস হবে, তাহলে রাইটস আমরা দিয়েছি। দেখো 2 দাগ বলেছে লং টার্ম ড্যাশ কজড হার ড্যাশ। তাহলে লং টার্ম অ্যাক্টিভিটিস কজড হার সাফারিংস, অর্থাৎ তার দীর্ঘমেয়াদী কাজকর্মের ফল ছিল কিন্তু দুঃখ কষ্ট। অ্যাক্টিভিটিস মানে এই যে কাজকর্ম, কজড হার সাফারিংস, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী কাজকর্মের ফল কিন্তু দুঃখ কষ্ট ছিল। 3 দাগ বলছে ড্যাশ মেক আওয়ার লাইফস ড্যাশ। তাহলে আমাদের জীবনটাকে কি করে, এডুকেশন মেক আওয়ার লাইফস হ্যাপি, শিক্ষা আমাদের জীবনকে সুখী করে। তাহলে এডুকেশন EDUCATION, এডুকেশন মেক আওয়ার লাইফস হ্যাপি। লাইফস মানে হচ্ছে জীবন, আমাদের জীবনগুলিকে কি করে, সুখী করে। 4 দাগ বলছে ড্যাশ ফুড অলসো কন্টেইন প্রোটিন। তাহলে কি জাতীয় খাদ্য আমাদের প্রোটিন ধারণ করে বা প্রোটিন আনে বা প্রোটিন রাখে দেহে। তাহলে নন ভেজিটেরিয়ান ফুড অর্থাৎ আমিষ খাদ্যে প্রোটিন রয়েছে। ঠিক আছে, T2 এবার দেখো বলছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস। তো 1-এ বলছে গার্লস ওর কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডেথ। মেয়েরা তাদের স্বামীর মৃত্যুর পর রঙিন পোশাক পরিধান করে, এটা ফলস হবে। তো গার্লস ওর হচ্ছে ওয়ারের সেকেন্ড ফর্ম ওর। ঠিক আছে, কালারফুল ড্রেসেস যেহেতু অনেকগুলো ড্রেস পরতে ড্রেসেস কখন, আফটার পর, কাদের, দেয়ার হাজব্যান্ডস ডেথ, এখানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে, তাদের স্বামীর মৃত্যুর পর তারা রঙিন পোশাক পরিধান করতো। তাহলে এটা ট্রু হবে না, এটা ফলস হবে। আমরা পড়েছি যে স্বামীর মৃত্যুর পর তারা আমিষ খাদ্য খেত না এবং কালারফুল ড্রেস পরতো না, তাই এটা ফলস হবে, তাই আমরা F দিয়েছি। 2 দাগ বলছে মেনি গার্লস ডায়েড হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন। তাহলে মেনি গার্লস ডায়েড কী করছে, অনেক মেয়েই মারা যাচ্ছে কখন, যখন তারা সন্তান জন্ম দিচ্ছে বা দিত। তাহলে অনেক মেয়েই সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যায়। তাহলে এটা সঠিক টি, ট্রু দেবো আমরা, টি দিয়েছি। 3 দাগ বলেছে মোস্ট অফ দ্য গার্লস, বেশিরভাগ মেয়েরা ওয়ার ডিপ্রাইভড ছিল অর্থাৎ বঞ্চিত ছিল, কোথা থেকে, অফ স্কুল এডুকেশন, তাই অফ দেয়া রয়েছে, অফ স্কুল এডুকেশন, অর্থাৎ বেশিরভাগ মেয়েরা বিদ্যালয় শিক্ষা থেকে বঞ্চিত ছিল। তাহলে এটা ট্রু। অ্যাক্টিভিটি 3 বলছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পটির নিচে দাগ দাও। 1 দাগ বলছে মোস্ট অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি বেঙ্গলি ওমেন লিভড উইথ ফিউ রেস্ট্রিকশন, না মেনি রেস্ট্রিকশনস, না নো রেস্ট্রিকশন। অর্থাৎ বলছে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকের বাঙালি মহিলারা বেঁচে থাকতো কিছু বাধা, না অনেক বাধায়, না কোনো বাধা নিষেধ না নিয়ে। তাহলে মেনি রেস্ট্রিকশন হবে, আমরা মেনি রেস্ট্রিকশন টেক্সটে পড়েছি। 2 দাগ বলছে ওম্যান হ্যাড টু ডান্স বা কুক বা ডু দি হাউস হোল্ড কোর্স অল থ্রু দ্য ডে। তাহলে মহিলাদের সারাদিন নাচ, রান্নাবান্না, পারিবারিক টুকটুকি কাজ করতে হতো। তাহলে এখানে ডু দ্য হাউস হোল্ড কোর্স অর্থাৎ সংসারে সারাদিন টুকিটাকি কাজ করতে হতো। 3 দাগ বলছে গার্লস ওয়ার নট অ্যালাউ টু টেক আইসক্রিম বা রাইস না নন ভেজিটেরিয়ান ফুড আফটার দেয়ার হাজব্যান্ডস ডেথ। অর্থাৎ মেয়েদের স্বামীর মৃত্যুর পর আইসক্রিম, ভাত না আমিষ খাদ্য খেতে দেওয়া হতো না। তা আমরা আমিষ খাদ্য দেখেছি, অর্থাৎ নন ভেজিটেরিয়ান ফুড হবে উত্তর। ঠিক আছে, তারপরে বলছে দেখো লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পলস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়ার কমা, আচ্ছা ফুল স্টপ দেখো চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, কোশ্চেন মার্ক চিহ্ন দেখতে পাচ্ছি, অ্যান্ড কোটেশন মার্কস আর ইউজড। অর্থাৎ নিচের উদাহরণগুলি দেখো এবং কোথায় কমা, ফুল স্টপ, প্রশ্নসূচক চিহ্ন, উচ্চারণ চিহ্ন ব্যবহৃত হয় তা বোঝার চেষ্টা করো।
দেখো আমরা বুঝিয়ে দিচ্ছি। এক দাগ বলছে হি সেই টু হিজ ডিসিপল, তিনি তার শিষ্যদের বললেন। এবার বললেন বলে একটা কমা, কি বললেন এই জন্য এখানে থামা হয়েছে, তাই আংশিক বিরতি দেওয়া রয়েছে, তাই এখানে কমা দেওয়া রয়েছে। হি সেই টু হিজ ডিসিপলস কমা, দেখো কোটেশন মার্কের মধ্যে রয়েছে ওয়াচ অ্যান্ড প্রে, লক্ষ্য করো প্রার্থনা করো। কেউ যদি কোনো কিছু জিনিস বলে, বিশেষ করে দেখবে কবি বা আমরা লেখক বা যারা রচনা করেছেন তা সেইগুলো কথাগুলো আমরা কোটেশন মার্কের মধ্যে রাখি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে হি সেই টু হিজ ডিসিপলস কমা, মানে এখানে থামতে হবে, তারপরে কোটেশন মার্ক সম্পূর্ণ দেখো ডাবল ইনভার্টেড কমা দেওয়া রয়েছে। ওয়াচ অ্যান্ড প্রে, লক্ষ্য করো প্রার্থনা করো, তিনি তার শিষ্যদের বললেন লক্ষ্য করো প্রার্থনা করো। 2 দাগ দেখো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা, এখানে চারটি দেশের নাম বলা হয়েছে, তাই কমা দিয়ে বলেছে। ইন্ডিয়ার পরে কমা দেওয়া রয়েছে, পাকিস্তানের পরে কমা দেওয়া রয়েছে, বাংলাদেশের পরে কমা দেওয়া নেই, কারণ বাংলাদেশ তারপরে এবং শ্রীলঙ্কা এই 4টি দেশ এবং লাস্ট 4টি শ্রীলঙ্কা। তো বলছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা। আর মানে যেহেতু 4টি দেশ এখানে, আর অল ইন দ্য সেম কন্টিনেন্ট, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা একই মহাদেশের অন্তর্গত। 3 দাগ মেনি অফ মাই ফ্রেন্ডস আর ফ্রম নর্থ বেঙ্গল, আমার বেশিরভাগ বন্ধুই এসেছে উত্তরবঙ্গ থেকে। এখানে কিন্তু কোনো কিছু থামার জায়গা নেই, কোনো কোটেশন নেই, কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, কোনো কমাও দেখতে পাচ্ছি না, কারণ হবেই না, নর্মাল একটা কথা। মেনি অফ মাই ফ্রেন্ডস আর ফ্রম নর্থ বেঙ্গল, ঠিক আছে? তাহলে আমার বেশিরভাগ বন্ধুই এসেছে উত্তরবঙ্গ থেকে। 4 দাগ বলছে হু লিভস হেয়ার, কে এখানে বাস করে। দেখো হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো সব কিছু WS কোশ্চেন। তো WS কোশ্চেন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তো অবশ্যই আমাদের কিন্তু এই প্রশ্নসূচক চিহ্ন বা ইন্টারোগেটিভ চিহ্ন দিতেই হবে, না হলে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল। তাই কে এখানে বাস করে, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? তা আমরা বুঝে নিলাম। অ্যাক্টিভিটি 4 করব। তারপরে অ্যাক্টিভিটি 4 বলছে ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি, অর্থাৎ ইউজ করতে হবে ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর, অ্যান্ড পাংচুয়েশন মার্কস অর্থাৎ বিরাম চিহ্ন যেখানে প্রয়োজন, হোয়ার নেসেসারি। তাহলে যেখানে প্রয়োজন সেখানে বড় অক্ষর ও বিরাম চিহ্ন কিন্তু ব্যবহার করো। তো 1 দাগ বলছে দেখো কোথাও কিছু নেই, আমরা ইউজ করব। প্রথমে বলছে মাই মাদার গেভ মি 2 অ্যাপেলস 3 ব্যানানাস অ্যান্ড এ চকলেট। তাহলে এখানে দেখো আমার মা দিয়েছিল আমাকে কি 2 অ্যাপেলস, অর্থাৎ 2টো আপেল দিয়েছিল, এখানে কমা দিতে হবে। 3 ব্যানানাস, এখানে কিন্তু কমা চলবে না কারণ অ্যান্ড রয়েছে, তাই 3 ব্যানানাস অ্যান্ড এ চকলেট, এবার ফুল স্টপ। তাহলে সম্পূর্ণটা হলো মাই মাদার গেভ মি 2 অ্যাপেলস 3 ব্যানানাস অ্যান্ড এ চকলেট। 2 দাগ হি সেইড টু মি, সে আমাকে বলল, দেখো কমা দেওয়া রয়েছে, হি সেইড টু মি কমা, এবার কি বলল, তাই ওখানে কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়া রয়েছে। হোয়ার আর ইউ ফ্রম, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন মার্ক শেষ হলো। তাহলে হি সেইড টু মি, সে আমাকে বলল কমা, এবার কোটেশন মার্কের মধ্যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থাকো, ঠিক আছে? তো যেহেতু WS যে শুরু হয়েছে তাই আমাদের কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। 3 দাগ আই লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস, আই লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস, এখানে কোনো কিছুই থামার কিছু নেই, নর্মাল একটা বাক্য ফুল স্টপ দিয়ে শেষ করা হয়েছে। তাহলে আমি আমার মা বাবার সাথে এখানে থাকি। 4 দাগ বলছে ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, এখানে কিন্তু ডু দিয়ে প্রথম করেছে, WS কোশ্চেন বা ডু দিয়ে যে সমস্ত কোশ্চেন মানে সেন্টেন্স শুরু হয় তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে ডু যেহেতু ক্যাপিটাল লেটার ডি প্রথম শুরু হচ্ছে, ডি ক্যাপিটাল হবে, তাহলে ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ করেছি। অ্যাক্টিভিটি 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস, ওটা সঠিক বিকল্প দিয়ে শূন্যস্থান আমরা পূরণ করো। একটা বলছে হি লিভস ড্যাশ, এখানে কি হবে ইন অন অ্যাট এ বিগ সিটি, যেহেতু বড় শহর, সে একটি বড় শহরে বাস করে, তাহলে বড় শহরের অর্থাৎ যে কোনো বড় স্থান তার আগে ইন হবে, তাহলে হি লিভস ইন এ বিগ সিটি। 2 ইন্ডিয়ান সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন অন অ্যাট 15 আগস্ট, তা যে কোনো একটা ডেটের আগে আমরা কি বসাবো, অন বসাই, তাহলে হচ্ছে ইন্ডিয়ান সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15 আগস্ট, অর্থাৎ ভারতীয়রা 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। 3 দাগ বলছে
ইন্ডিয়া ওন হার ইন্ডিপেন্ডেন্স ড্যাশ, মানে এখানে ইন হবে, অন হবে, অ্যাট হবে 1947, যে কোনো সালের আগে কিন্তু ইন হয়। তাহলে ইন্ডিয়া ওন হার ইন্ডিপেন্ডেন্স ইন 1947, তাহলে ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়। তো এইগুলো কিন্তু স্কিপ করলে তোমরা গ্রামাটিক্যালি প্রিপোজিশনগুলো কোথায় কী বসছে বুঝতে পারবে না, কেন ইন বসাচ্ছি, কেন অন বসাচ্ছি, কেন ফর, কেন অ্যাট, এগুলো আমরা বসাচ্ছি। তাহলে 4 দাগ বলছে ইন্ডিয়া ওয়াজ ড্যাশ, অর্থাৎ আফটার, আন্ডার, না আউট দ্য ব্রিটিশ রুল। তাহলে ইন্ডিয়া ওয়াজ ব্রিটিশ রুল, মানে ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের কী ছিল, অধীনে ছিল, তাহলে আন্ডার হবে। ঠিক আছে। দে ফেল্ট সরো ফর বিয়ন্ড না ইনটু দ্য পুয়ার বয়, তাহলে দে ফেল্ট সরো, কার জন্যে সে দুঃখ অনুভব করেছিল, তারা গরিব ছেলেটার জন্য দুঃখ অনুভব করেছিল, জন্যে ফর হবে। 6 দাগ বলছে দেয়ার ইজ সাম ওয়ান ড্যাশ দ্য ডোর, আচ্ছা অ্যাট, ফর না ফ্রম দ্য ডোর, তাহলে ছোটো কোনো স্থান কোথায় রয়েছে, সে ছোটো কোনো স্থান রয়েছে, তাহলে দরজার কাছে বা দরজাতে কেউ একজন আছে, তাই অ্যাট হবে, দেয়ার ইজ সাম ওয়ান অ্যাট দ্য ডোর। ঠিক আছে। তারপরে দেখো 7 দাগ বলছে দ্য টেবিল ইজ মেড অফ ড্যাশ উড, বলছে টেবিলটি কাঠের তৈরি, কোনো কিছুতে তৈরি হলে মেড অফ হয়। ঠিক আছে। মেড অফ উড, টেবিলটি কাঠের তৈরি। মেড অফ প্লাস্টিক হতে পারে, টেবিলটি প্লাস্টিকের তৈরি, তো মেড অফ হবে, তো এই জন্য মেড অফ উড অর্থাৎ কাঠের তৈরি। 8 দাগ বলছে দেয়ার ইজ এ মিস্টেক অন, ফর না ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম সারিতে একটা ভুল আছে, তাহলে দেয়ার ইজ এ মিস্টেক ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে ইন দ্য ফার্স্ট লাইন, প্রথম সারিতে মানে প্রথম সেন্টেন্স বা প্রথম লাইনের, তাই ইন হবে, মধ্যে যেহেতু প্রথম লাইনের মধ্যে দেখতে পাচ্ছি একটা ভুল আছে, তাহলে দ্বিতীয় অনুচ্ছেদে প্রথম সারিতে একটি ভুল আছে। অ্যাক্টিভিটি 6-এ দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ সাহায্যের বক্স থেকে আমাদের প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো হেল্প বক্সে আমরা দেখতে পাচ্ছি অন, আন্ডার, ইন আর ফর রয়েছে। তো 1 দাগ বলছে কুমিয়া ইজ দ্য বেস্ট গার্ল ড্যাশ দ্য ক্লাস, তাহলে কুমিয়া শ্রেণীর মধ্যে সেরা মেয়ে, তাহলে এখানে কিন্তু ইন দ্য ক্লাস, সমস্ত ক্লাসের মধ্যে কুমিয়া কিন্তু সেরা বা ফার্স্ট, সবচেয়ে ভালো, কুমিয়া শ্রেণীর মধ্যে সেরা মেয়ে, কুমিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে 2 দাগ হি পুট দ্য ব্যাগ ড্যাশ দ্য টেবিল, সে টেবিলের উপর ব্যাগটা রাখলো, তাহলে অন কোনো কিছু লেগে থাকলে অন হয়। তো যাই হোক 3 দাগ লেট আস হোপ ড্যাশ দ্য বেস্ট, এবার ভালোটার জন্য আশা করা যাক, ভালোটার জন্যে, তাহলে লেট আস হোপ ফর দ্য বেস্ট, জন্যে ফর দ্য বেস্ট। 4 দাগ বলছে দ্য ক্যাট স্লেপ্ট, বিড়ালটি ঘুমাচ্ছিল কোথায়, ড্যাশ দ্য টেবিল, বিড়ালটা টেবিলের নিচে ঘুমাচ্ছিল, তাহলে আন্ডার দ্য টেবিল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ বলছে আন্ডারলাইন দ্য পার্সোনাল অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ইন দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ লিস্ট অফ দেম। তো আমরা এখানে একটা প্যাসেজ দিয়েছে সেটা পড়বো, তার মধ্যে যেগুলো পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন সেগুলো আমরা সেই ঘরে লিখব। তো দেখো এখানে কিন্তু যেগুলো পার্সোনাল প্রোনাউন সেগুলো লিখব বলেছে, কি আন্ডারলাইন করতে বলেছে, এবং তার একটা লিস্ট আমি করে দিচ্ছি নিচে। তো বলছে সুরেশ ইজ এ লিটিল বয়, সুরেশ একটি ছোট ছেলে, হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে, হি হ্যাজ এ সিস্টার, তার একটি বোন আছে, হার নেম ইজ রীতা, তার নাম রীতা, দে হ্যাভ এ হোয়াইট ডগ, তাদের একটি সাদা কুকুর আছে, নেমড টমি, নাম টমি, এ প্রিটি লিটিল র্যাবিট নেমড বানি ইজ অলসো দেয়ার্স, একটি সুন্দর ছোট্ট খরগোশও তাদের আছে বনি নামে, দেয়ার ফাদার হ্যাজ ব্রট ফর 4 চকলেটস, তাদের বাবা 4টি চকলেট এনেছেন, ফাদার ক্যান আই টেক মাইন, সুরেশ বলল বাবা আমি কি আমারটা নিতে পারি, সুরেশ, ফাদার সেইড, বাবা বলল দেয়ার ইজ ওয়ান ফর ইয়োর সিস্টার, তোমার বোনের জন্য একটি আছে ওখানে, দ্য বিগার ওয়ান ইজ হার্স, অনেক, আর বড়টা তার জন্যে। তো এখানে দেখো আমরা পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউনের একটা চার্ট, সেই চার্টের মধ্যে দিয়ে দিয়েছি। পার্সোনাল প্রোনাউনে দেখো হি, দে, আই, আর পজিটিভ প্রোনাউনে রয়েছে দেয়ার্স, মাইন আর হার্টস। ঠিক আছে। অ্যাক্টিভিটি 8 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য ফিল বক্স,
সাহায্য বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো হেল্প বক্সে রয়েছে রিমার্কেবল, ইফোর্ট, কনসিডারেবলি, জেনারাস। হ্যাঁ, তো দেখো, তো আমরা এগুলো করছি। এক দাগ, দ্য ফুটবলার ইজ ড্যাশ ফর হিজ স্কিল। তাহলে ফুটবল খেলোয়াড়টি তার দক্ষতার জন্য উল্লেখযোগ্য। দ্য রিমার্কেবল মানে হচ্ছে তার দক্ষতা আর কি, উল্লেখযোগ্য বা মনে রাখার মতো, রিমার্কেবল। তাহলে ফুটবল খেলোয়াড়টি তার দক্ষতার জন্য উল্লেখযোগ্য। দ্য ফুটবলার ইজ রিমার্কেবল ফর হিজ স্কিল। দুই দাগ, ইউ উইল গেট বেটার রেজাল্ট, জাস্ট পুট এ লিটিল মোর ইফোর্টস। ইউ উইল গেট বেটার রেজাল্ট, তুমি ভালো ফল পাবে, জাস্ট পুট এ লিটিল মোর ইফোর্টস, শুধু একটু সামান্য প্রচেষ্টা করো। তাহলে ইফোর্টস মানে হচ্ছে প্রচেষ্টা। তিন দাগ, দ্য সিচুয়েশান হ্যাজ ইমপ্রুভড কনসিডারেবলি। তাহলে পরিস্থিতি যথেষ্ট পরিমাণে উন্নত হয়েছে। তাহলে কনসিডারেবলি মানে হচ্ছে দেখো যথেষ্ট পরিমাণে। দেয়ার সিচুয়েশান হ্যাজ ইমপ্রুভড কনসিডারেবলি। চার দাগ, শি হ্যাজ এ, লাস্টে বাকি রয়েছে জেনারাস হার্ট। তাহলে শি হ্যাজ এ জেনারাস হার্ট, অর্থাৎ তার একটি ভালো হৃদয় বা উপরোধস্থ হৃদয় রয়েছে। ঠিক আছে। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিজের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। দ্য শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি কালারফুল, পায়োনিয়ার, তারপরে হচ্ছে রিফর্মস, ইনজাস্টিস, ইজিয়ার এডুকেশন। তো দেখো কালারফুল দিয়ে বাক্য রচনা করছি। ইন দ্য 19th century, গার্লস ওয়্যার নট অ্যালাউড টু ওয়্যার কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ডস ডেথ। অর্থাৎ 19বিংশ শতাব্দীতে স্বামীর মৃত্যুর পর মেয়েদের রঙিন পোশাক পরিধান করার অনুমতি ছিল না। তো আমরা কালারফুল দিয়ে কিন্তু অন্য কিছু করতে পারি। একটা ছোট দিয়ে দিচ্ছি, এটা একটু বড় হয়ে যাচ্ছে, যাদের মনে হচ্ছে তারা ছোটও লিখতে পারো, যেরকম রেইনবো ইজ কালারফুল। ঠিক আছে, রামধনু কিন্তু বেশ অনেক রঙের। ঠিক আছে, রেইনবো, RAIN, রেইনবো, BOW, রেইনবো ইজ কালারফুল, COLOURFUL, কালারফুল। বিদাগ বলছে পায়োনিয়ার। ঠিক আছে, তো রাজা রামমোহন রয় ওয়াজ এ পায়োনিয়ার ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী। তাহলে রাজা রামমোহন রায় সতী প্রথার অশুভ ব্যবস্থা রদ করার ক্ষেত্রে একজন পথিকৃত। পায়োনিয়ার মানে হচ্ছে পথিকৃত। ঠিক আছে, তাহলে রাজা রামমোহন রায় ওয়াজ এ পায়োনিয়ার ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী। সতী এভিল সিস্টেম অর্থাৎ অশুভ একটা ব্যবস্থা ছিল। তো সতীদাহ প্রথা, স্বামীর মৃত্যুর পরে তো সেই চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো সেই স্ত্রীকে। ঠিক আছে, এটাও দেওয়া যেতে পারে। আবার এটা হতে পারে রাজা রামমোহন রয় ইজ দ্য পায়োনিয়ার অফ রেনেসান্স, এটাও দিতে পারো। রাজা রামমোহন রয় ইজ দ্য পায়োনিয়ার অফ রেনেসা। ঠিক আছে, তো তারপরে দেখো রিফর্মস দিয়ে বলছে সংস্কার। রিফর্মস ইন এভরিওয়্যার ইজ রিকোয়ার্ড, অর্থাৎ সর্বত্রই সংশোধন বা সংস্কার প্রয়োজন। রিফর্মস ইন এভরিওয়্যার ইজ রিকোয়ার্ড, সর্বত্রই সংশোধন বা সংস্কার প্রয়োজন। ডি বলছে ইনজাস্টিস। অ্যাট প্রেজেন্ট ইনজাস্টিস ইজ ফাউন্ড ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ বর্তমানে আমাদের সমাজে অবিচার দেখা যায়। তাহলে অ্যাট প্রেজেন্ট ইনজাস্টিস ইজ ফাউন্ড ইন আওয়ার সোসাইটি, তাহলে বর্তমানে আমাদের সমাজে অবিচার দেখা যায়। ই হচ্ছে ইজি। ইট ইজ নট সো ইজি টু সিকিউর হাই মার্কস, অর্থাৎ বেশি নম্বর পাওয়া কিন্তু অত সহজ নয়। তাই ইট ইজ নট সো ইজি টু সিকিউর হাই মার্কস, বেশি নম্বর পাওয়া অত সহজ নয়। এফ বলছে এডুকেশন শিক্ষা। এডুকেশন ইজ নেসেসারি ফর এভরি হিউম্যান বিংস, তাহলে প্রতিটি মানুষের জন্য শিক্ষা প্রয়োজন। তো দেখো ছোট করে আমরা এগুলোর একটা আরও যদি তোমাদের মনে হয় একটা বড় হয়েছে বা বড় মনে হচ্ছে, তাহলে তোমরা ছোট করেও লিখতে পারো, পাশেও দেওয়া রয়েছে। ঠিক আছে। অ্যাক্টিভিটি 10, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। নিচের সংকেতগুলির সাহায্যে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে 6টি বাক্য লেখো। তো এখানে দেখেছি বার্থ রয়েছে 7th May 1861, প্লেস অফ বার্থ দেওয়া রয়েছে জোড়াসাঁকো ইন কলকাতা, প্যারেন্টস রয়েছে দেবেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সারদা দেবী, লিটারেরি ওয়ার্কস অর্থাৎ তার সাহিত্য কাজকর্ম, রোড পোয়েমস লিখেছিল কবিতা, শর্ট স্টোরি ছোটো গল্প, নোবেলস, প্লেস অ্যান্ড এসেস অর্থাৎ উপন্যাস, নাটক এবং অনেকগুলি উপন্যাস লিখেছিলেন। অ্যাচিভমেন্ট হচ্ছে ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1930, 1913 সালে সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিল। ডেথ মৃত্যু হচ্ছে 7th August 1941।
তাহলে মৃত্যু হয়েছিল 1941 সালের 7ই আগস্ট। ঠিক আছে, তো আমরা তার সম্পর্কে কয়েকটি বাক্য, 6টি বাক্য লিখবো। দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর নামে আমরা হেডিং দিয়েছি। দিয়ে লিখছে, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন অন 7th May 1861, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেন। হিজ পেন নেম ইজ ভানু সিংহ ঠাকুর, তার ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। হিজ ফাদার্স নেম ইজ মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড হিজ মাদার্স নেম ইজ সারদা দেবী, তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। হি রোট মেনি পোয়েমস, শর্ট স্টোরিজ, নোভেলস, প্লেস অ্যান্ড এসেস, অর্থাৎ তিনি অনেক কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছিলেন। এসেস হচ্ছে প্রবন্ধ। হি ওন নোবেল প্রাইজ ফর হিজ বুক, তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান বা লাভ করেন। সংস অফারিংস, তার ওই গীতাঞ্জলি কাব্যের জন্যে। উই আর প্রাউড অফ হিম, আমরা তাদের জন্য গর্বিত। এবং হি ডাইড অ্যাট জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ইন কলকাতা অন 7th August 1941, তিনি 1941 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দেহত্যাগ করেন। তাহলে আমরা লিখলাম। দেখো, তারপর বলছে সেলস চেক, অর্থাৎ আমরা এটা পড়বো, পড়ে তারপরে এগুলো আমরা করবো প্রশ্নগুলো। বলছে, ফ্রিডম ফাইটার দাদু, উই কল্ড হিম সো, ইউজ টু লিভ ইন আওয়ার লোকালিটি অনলি ইয়ার এগো, স্বাধীনতা সংগ্রামী দাদু আমরা ওই নামেই ডাকতাম, 1 বছর আগে আমাদের অঞ্চলে বাস করতেন। অলদো হি ওয়াজ ভেরি ওল্ড, যদিও তিনি খুবই বৃদ্ধ ছিলেন, হিজ হেলথ ওয়াজ স্টিল কনসিডারেবলি গুড অ্যান্ড হিজ অ্যাবিলিটি ওয়াজ রিমার্কেবল, অর্থাৎ তার স্বাস্থ্য ছিল লক্ষণীয়ভাবে ভালো এবং তার কর্মক্ষমতা ছিল উল্লেখযোগ্য। হি লাইকড হিম এ লট, আমরা তাকে খুব পছন্দ করতাম। হি ওয়াজ ভেরি জেনারাস টু আস, তিনি আমাদের প্রতি বেশ উপরহস্ত ছিলেন, অর্থাৎ ভালো হৃদয়বান ছিলেন। হি ট্রিটেড আস লাইক হিজ ওন গ্র্যান্ডচিলড্রেন, টোল্ড আস স্টোরিজ অ্যান্ড সামটাইমস ইভেন প্লেইড উইথ আস, তিনি আমাদের তার নিজের নাতি নাতনি মনে করতেন, আমাদের গল্প বলতেন এবং কখনো কখনো আমাদের সঙ্গে খেলতেন। মাই ফাদার ওয়ান্স টোল্ড মি দ্যাট, আমার বাবা একবার বলেছিল আমাকে যে ফ্রিডম ফাইটার দাদু কেম ফ্রম অ্যান অ্যাফুলিয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ ধনী পরিবার। অ্যাফুলিয়েন্ট ফ্যামিলি মানে ধনী পরিবার, অর্থাৎ আমার বাবা একসময় আমাকে বলেছিল যে স্বাধীনতা সংগ্রামী দাদু একটা ধনী পরিবার থেকে এসেছিলেন। ইয়েট, তথাপি হি বিলিভড ইন দ্য ইনহ্যারেন্ট ইকুয়ালিটি অফ মেন, অর্থাৎ অধিকান্ত তিনি মানুষের সহজাত ক্ষমতা নিয়ে বিশ্বাস করতেন। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পরেও, হি ওয়ার্কড এক্সটেন্সিভলি ফর হিজ রাইটস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ফট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, অর্থাৎ তিনি অনগ্রসরদের অধিকার নিয়ে ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। হি ওয়াজ ইনডিড এ ট্রু হিউম্যানিস্ট, তাহলে কি সে একজন কিন্তু বাস্তবিক একজন সত্যিকারের মানবতাবাদী মানুষ ছিলেন। দাদু ডায়েট লাস্ট ইয়ার, দাদু গত বছর মারা যান। উই স্টিল মিস হিম এ লট, আমরা এখনও তার অভাব অনেক অনুভব করি। অ্যাক্টিভিটি 11 দেখো, বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটি বাছাই করো। 3টি রয়েছে এখানে। 1, ফ্রিডম ফাইটার দাদু লিভড ইন আওয়ার লোকালিটি 5 years এগো, এ ইয়ার এগো নাকি 10 years এগো, অর্থাৎ আমাদের অঞ্চলের স্বাধীনতা সংগ্রামী দাদু বাস করতেন 5 বছর আগে, 1 বছর আগে না 10 বছর আগে, তাহলে 1 বছর আগে, এ ইয়ার এগোতে আমরা দাগ দেবো। তারপরে 2 দাগ বলেছে দাদু ওয়াজ এ হিউম্যানিস্ট না সায়েন্টিস্ট না থিওরিস্ট, অর্থাৎ দাদু একজন মানবতাবাদী নাকি বৈজ্ঞানিক না সিদ্ধান্ত গ্রহণকারী, তাহলে এখানে হিউম্যানিস্ট অর্থাৎ মানবতাবাদী। 3, দাদু ট্রিটেড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক হিজ ওন চিলড্রেন না গ্র্যান্ডচিলড্রেন না গ্র্যান্ডফাদার, দাদু কথক তার বন্ধুদের মনে করতেন নিজের ছেলেমেয়ের মতো না নাতি নাতনির মতো না ঠাকুরদার মতো, তাহলে নাতি নাতনি অর্থাৎ গ্র্যান্ড চিলড্রেন হবে, তাহলে গ্র্যান্ড চিলড্রেনে আমরা দাগ দেব। অ্যাক্টিভিটি 12, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ সত্য বাক্যগুলোর জন্য টি এবং মিথ্যা বাক্যগুলোর জন্য এফ লেখো। তো 1 দাগ বলছে ফ্রিডম ফাইটার কেম ফ্রম এ পুয়ার ফ্যামিলি, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী একটি গরিব পরিবার থেকে এসেছিলেন, তাহলে এটা ফলস হবে, এটা গরিব পরিবার থেকে আসেনি। 2 দাগ বলছে দাদু ওয়াজ জেনারাস টু দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, দাদু কথক ও তার বন্ধুদের প্রতি উপরহস্ত ছিলেন, এটা সত্যি, বা ভালো হৃদয়বান ছিলেন, তাহলে এটা টি দেবো, ট্রু টি। 3 দাগ বলছে ফ্রিডম ফাইটার দাদু ফট ফর দ্য রাইটস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজড, স্বাধীনতা সংগ্রামী দাদু অনগ্রসরদের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, তাহলে এটা সত্যি, তাই ট্রু দেবো, টি দিয়েছি।
অ্যাক্টিভিটি 13, অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ নিজের প্রশ্নগুলো উত্তর দাও। একদম বলছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার্স দাদু? কথকতার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে পছন্দ করতেন কেন? তাহলে দেখো, দাদু ওয়াজ এ ফ্রিডম ফাইটার, দাদু ছিলেন একজন কি স্বাধীনতা সংগ্রামী। তো হি ওয়াজ ভেরি জেনারাস টু দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তিনি কথকতার বন্ধুদের প্রতি অত্যন্ত উপরহস্ত ছিলেন বা ভালো হৃদয়বান ছিলেন। হি ট্রিটেড দেম, তাদেরকে এইভাবেই মনে করতেন লাইক হিজ ওন গ্র্যান্ড চিলড্রেন, ঠিক আছে, তিনি তাদের নিজের নাতি নাতনির মনে করতেন। টোল্ড দেম স্টোরিজ, গল্প করতেন, অ্যান্ড সামটাইমস প্লেড উইথ দেম, এবং কখনো কখনো তাদের সঙ্গে খেলতেন। 2 দাগ বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু? তুমি কেন মনে করো কথকতার বন্ধুরা এখনও স্বাধীনতা সংগ্রামী দাদুর অভাব অনুভব করে? তাহলে দেখো, আমরা লিখছি ফ্রিডম ফাইটার দাদু কেম ফ্রম অ্যান অ্যাফুয়েলেন্ট ফ্যামিলি, স্বাধীনতা সংগ্রামী দাদু একটি ধনী পরিবার থেকে এসেছিলেন। হি বিলিভড ইন দ্য ইনহারেন্ট কোয়ালিটি অফ ম্যান, তিনি মানুষের সহজাত ক্ষমতা নিয়ে বিশ্বাস করতেন। হি ওয়ার্কড এক্সটেন্সিভলি ফর দ্য রাইটস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ফট এগেনস্ট সোশ্যাল জাস্টিস ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ মানে তিনি বলছে তিনি অনগ্রসরদের অধিকার নিয়ে ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং স্বাধীনতার পরেও এমনকি সামাজিক অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। হি ওয়াজ ইনডিড এ ট্রু হিউম্যানিস্ট, তিনি বাস্তবিক একজন সত্যিকারের মানবতাবাদী ছিলেন। সো উই অলওয়েজ মিস হিম এ লট, তাই আমরা সবসময় তার অভাব অনুভব করি। অ্যাক্টিভিটি 14, 14 কী বলছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট সিমিলার ইন মিনিং টু দি ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ পাঠ থেকে নিচের একই বাক্যের অর্থ খুঁজে বার করো। তো দেখো বলেছে, এক দ্য 12 মান্থস, 12 মান্থস মানে কি 1 বছর, তাই এই ইয়ার দেওয়া রয়েছে। 2 দাগ বলেছে লিবারাল মানে হচ্ছে স্বাধীন, ফ্রিডম। আর হচ্ছে 3 ইনবর্ন, ইনহারেন্ট, অর্থাৎ তাহলে ইনবর্ন বা ইনহারেন্ট মানে জন্মগত বা সহজাত, যা দেওয়া যাবে। তো ফ্রিডম মানে আবার জেনারেসও হয়, ওটাও করা যেতে পারে। অ্যাক্টিভিটি 15, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উপযুক্ত বিরাম চিহ্ন ব্যবহার করো। তাহলে বিরাম চিহ্ন দিতে হবে। তো এখানে সব ঠিকঠাকই রয়েছে, তোমরা টেক্সট বই থেকে দেখবে কোথায় কোথায় কী পরিবর্তন করা রয়েছে। তো দেখো, নর্মালি এখানে করে দেওয়া রয়েছে আই অ্যাম পামেলা ভৌমিক, ফুল স্টপ। পামেলা ভৌমিকের পি আর নাম এবং পদবিটা বি বড় হাতে দেওয়া রয়েছে, আই অ্যাম পামেলা ভৌমিক। আই এম এ স্মার্ট অ্যান্ড বিউটিফুল গার্ল, আমি হয় একজন চটপটে সুন্দরী মেয়ে। আই এম রিডিং শেক্সপিয়ারিয়ান, আমি শেক্সপিয়ারের লেখা পড়ছি। ডু ইউ নো শেক্সপিয়ার, তুমি কি শেক্সপিয়ার সম্পর্কে জানো? এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, যেহেতু তুমি কি জানো প্রশ্ন করা হয়েছে। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1564, তিনি 1564 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। হি রোট মেনি প্লেস, সে অনেক নাটকও লিখেছেন। সাম অফ দেম আর ম্যাকবেথ, হ্যামলেট, 12th নাইট এটসেট্রা, অর্থাৎ তার মধ্যে কয়েকটি হলো ম্যাকবেথ, হ্যামলেট, 12th নাইট ইত্যাদি। তো এই যেহেতু নাটকগুলো নামের মধ্যে দেখো কমা দেওয়া রয়েছে, ব্যাস। তারপরে আমরা যাবো অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য গ্যাপস, শূন্যস্থান উপযুক্ত প্রিপোজিশন বসাও। তো বলছে দেখো, হি সিটস ড্যাশ মি ইন দ্য ক্লাস, সে শ্রেণীতে আমার পাশে বসে, তাহলে বিসাইড, পাশে বসে দিই, বিসাইড মানে পাশে। 2, দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড, পাখাটি আমার মাথার উপরে হবে, যেহেতু লেগে নেই তাই অন হবে না, অ্যাবাভ হবে। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। 3, দ্য সান ইজ শাইনিং দ্য স্কাই, তাহলে ইন দ্য স্কাই, আকাশে সূর্য কিরণ দিচ্ছে। 4, নেতাজি ওয়াজ বর্ন ড্যাশ 23rd জানুয়ারি 1897, তাহলে সালের আগে, ডেটের আগে অন হবে, তো নেতাজি ওয়াজ বর্ন অন 23rd জানুয়ারি 1897, নেতাজি 1897 সালে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। 5 বলছে ডোন্ট লুক ড্যাশ মি, তাহলে লুকের পরে অ্যাড হয়, আমরা জানি, আমার দিকে তাকিও না। অ্যাক্টিভিটি 17, ইউজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ আমরা পাস্ট ফর্ম দিতে হবে, পাস্ট ফর্ম দিয়ে করতে হবে। ভার্বের 3খানা ফর্ম রয়েছে, তো পাস্ট ফর্ম মানে অতীত রূপটা দিতে হবে। তো হেল্প বক্সের দেখো ইজ রয়েছে, লাইফ, হ্যাজ, রেসপেক্ট, ম্যারি, এগুলো রয়েছে। তো এখানে 5টা দেখো। এক দাগে বলছে ওয়ান্স দে আর লিভড, লাইভে লিভড হবে, তাহলে ওয়ান্স দে আর লিভড এ কিং নেমড দশরথ, একসময় সেখানে দশরথ নামে একজন রাজা বাস করতেন। 2 দাগ বলছে হি হ্যাড 4 সন্স হবে, তাহলে হ্যাড হবে, এখানে হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে তার 4 পুত্র ছিল। তারপরে বলছে রামা ওয়াজ দ্য এল্ডেস্ট সান অফ কিং দশরথ,
তাহলে রাম ছিলেন রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। ওয়াজ ছিলেন, ওয়াজ ব্যবহার করা হয়েছে। 4 দাগ বলছে রাম ম্যারিড সীতা, রাম সীতাকে বিবাহ করেছিলেন, তাহলে ম্যারিড পাস্ট টেন্স হচ্ছে ম্যারিড। 5 দাগ বলছে লক্ষ্মণ আর রেসপেক্টেড রাম, লক্ষণ রামকে শ্রদ্ধা করতেন, তাহলে রেসপেক্টের সেকেন্ড ফর্ম হচ্ছে বা পাস্ট ফর্ম হচ্ছে রেসপেক্টেড। অ্যাক্টিভিটি 18, রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট পার্সন। অর্থাৎ বলছে 5টি বাক্য লিখতে বলেছে তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে। তো আমরা দেখো দিয়েছি হেডিং মাই ফেভারিট পার্সন, আমার প্রিয় ব্যক্তি। তো লিখতে দেখো দি পার্সন হুম আই অ্যাডমায়ার মোস্ট ইজ মাই ফাদার। তাহলে যে ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, সে হচ্ছে আমার বাবা। মাই ফাদার্স নেম ইজ, দেখো এখানে যে যার নাম দিতে হবে, বাবার নাম দিয়ে দেবে। ফ্রম মাই চাইল্ডহুড, আমার শৈশব থেকে, আই হ্যাভ বিন সিং মাই ফাদার টু হেল্প পুয়ার অ্যান্ড সিক, মানে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি কি আমার বাবাকে যারা অসুস্থ এবং দরিদ্র তাদেরকে সেবা করতে। হি ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প দ্য নিডি, সে তাদের সঙ্গে সবসময় যাদের প্রয়োজন অনুযায়ী তাদের সাথে সবসময় থাকে, সাহায্য করে। দিস কোয়ালিটি অফ মাই ফাদার, এই গুণ আমার বাবার, এই গুণ কোয়ালিটি অফ মাই ফাদার ইন্সপায়ার্স মি, আমাকে অনুপ্রাণিত করে লট, প্রচুর পরিমাণে। অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু হেল্প এভরি ওয়ান হোয়েন আই উইল গ্রো আপ, যখন আমি যখন বড় হব তখন প্রত্যেককে আমি এইভাবেই সাহায্য করব। তো যাই হোক, আমাদের এই পুরো লেসন 10 শেষ হয়ে গেল। তো তোমরা চ্যানেলটাকে স্কিপ করবে না, ভিডিওগুলো স্কিপ না করে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, ঠিক আছে? তো আজ এই অবধি।